চমকে এক লাফে পিছিয়ে যায় ইভা। বাচ্চাটাও চমকায়। উচ্চস্বরের ধমকে ভয়ে ততষ্ট হয়ে জড়িয়ে যায় কাছুমাছু হয়ে। লুকিয়ে পড়ে ইভার পিছে। হাতের বেবি ফিডারটা দুহাতে চেপে ধরে ধমকের সাথে সাথে ঝাঁকুনি দিয়ে ওঠে ইভা। শুল্ক ঢোক গেলে সহসা। মম, এই বাস্টার্ডটা এখানে কি করছে? কে জায়গা দিয়েছে ওকে এ বাড়িতে? মম! মুহূর্তেই পুরো বাড়ির সবাই জড়ো হলো একসাথে। আন্তারা বেগম, রেহানা শিকদার দ্রুত কিচেন থেকে বেরোলেন। তোফায়েল কবির ঘরে ছিলেন। ছেলের হুঙ্কারে চোখে চশমা লাগাতে লাগাতে তাড়াহুড়ো করে বেরিয়ে আসলেন তিনিও। রুবিনা কবির দৌড়ে উঠলেন। ছেলের রাগ সামলাতে ধাতস্থ করে বললেন, রৌদ্র, রেগে যাচ্ছিস কেন এভাবে? ও ইভা, তোর খালামণির মেয়ে। মম, তুমি আলাদা করে রাগাবে না আমায়। ওই বাস্টার্ডটাকে ভুলিনি আমি। আমাকে বলো ও এখানে কি করছে? কেন এসেছে ও এ বাড়িতে? বিয়েতে আসতে পারেনি তাই বউভাতে এসেছে। ধমকাচ্ছিস কেন এভাবে? দেখতো ওর ছেলেটা কেমন ভয় পেয়েছে তোর ধমকে। শান্ত হ। দেখ রৌদ্র, আগের মতো কিছু নেই, ভুলে যা সব। এখন অসুস্থ তুই, বাড়াবাড়ি করবি না, ঘরে চল। বাড়াবাড়ি আমি করছি না, তোমরা করছো। এই তোর লজ্জা নেই? কোন সাহসে এ বাড়িতে পা রেখেছিস তুই? তোর পা আজ ভেঙে গুঁড়িয়ে দেব আমি। রৌদ্র তেড়ে যায়। ভয়ে ছেদ করে ওঠে ইভার কলজে। দ্রুত পিছু হটে ধরফরিয়ে রুবিনা কবির ছেলেকে টেনে ধরেন। রৌদ্র, মাথা গরম করিস কেন এভাবে? ইভার ছেলে ভয় পাচ্ছে, সে দেখ, ওটা ওর ছেলে। রৌদ্র থেমে বাচ্চাটার দিকে তাকায় কিরমির করে। আরও বেশি কুঁকড়ে যায় বাচ্চাটা। ওইটা ওই থার্ড ক্লাস বাস্টার্ডটার বাচ্চা। নাগরের সাথে পালিয়ে বিয়েও করেছে, আবার বাচ্চাও হয়েছে এর মধ্যেই। আবার বাচ্চাটা দেখি হাঁটতেও শিখেছে। কটা দাঁত গজিয়েছে মাড়িতে? কটমট করে রৌদ্র। ও তো নিজেও ঠিক সেদিনেই বিয়ে করেছে। কই, ওর তো এখনো বাচ্চা হয়নি। বউকে সেভাবে ছুঁয়েও দেখেনি এ অবধি। আর এই রাস্কেল বাচ্চা পয়দা করেছে ওর আগেই। এটা মোটেও সহ হলো না রৌদ্রের। ফোঁস করে উঠল ও। রৌদ্রের রগরগে দৃষ্টি দেখেই বা বাচ্চাটাকে নিজের পেছনে লুকিয়ে নিল। ভ্যাবলার মতো হেসে মিনমিন করল বোকা বোকা স্বরে, রৌদ্র ভাইয়া, আসলে ওর দিকে ওভাবে তাকাচ্ছ তো তাই ও ভয় পাচ্ছে। কি যেন, ওটা আমার ছেলে। তুমি তো ওর বাবা হতে গিয়ে মামা হয়ে গেছো, তাই ও তোমাকে চিনতে পারছে না। কথাটুকু শেষ হতে দেরি হলো। রৌদ্রের হিংস্র বাঘের ন্যায় তেড়ে যেতে দেরি হলো না। রুবিনা কবির ও আর রুখতে পারলেন না ছেলেকে। ইভা ছ্যাদ করে পেছাতে গিয়ে বাচ্চার সাথে তালগোল পাকিয়ে বাচ্চাসহ ধপ করে পড়ল করিডোরের মেঝেতে। কুকিয়ে উঠল সহসা। রৌদ্র থামে তৎক্ষণাৎ। মৃদু ঠোঁট ফাঁক করে ওকে ওভাবে পড়তে দেখে কেঁদে ওঠে ইভার ছেলেটা। রেহানা শিকদার দ্রুত উপরে উঠলেন। মেয়ে আর নাতিকে টেনে তুললেন। ক্রন্দনরত বাচ্চাটাকে কোলে নিয়ে সামাল দিতে দিতে বললেন, রৌদ্র, ইভা এখন বিবাহিত, স্বামী সন্তান আছে ওর। আর তুমি ওর গায়ে হাত তোলার জন্য উদ্ধত হচ্ছ কোন হিমায়তে? ভুলে যেও না তুমি নিজেও বিবাহিত। নিচে তোমার স্ত্রী দাঁড়িয়ে আছে। স্ত্রীর সামনে অন্য একটা মেয়ের ওপর তোড়জোড় করছো কোন খেয়ালে? ক্রোধে ফুঁসল রৌদ্র। স্ত্রীর সম্বোধনটা শুনে ঘাড় বাঁকিয়ে তাকালো নিচে। নিচে সবাই ঘাড় উঁচিয়ে উপরের দৃষ্টি দেখতেই ব্যস্ত। মেঘাও ব্যতিক্রম নয়। চোয়াল খিচে এতক্ষণ সে নিজেও দেখছিল। রৌদ্র ফেরা মাত্রই ঝট করে দৃষ্টি সরালো। অপ্রস্তুত অবস্থা থেকে বাঁচতে খেতে বসলো এবার। প্রতিক্রিয়াহীন দেখালো নিজেকে। রৌদ্র চোখ সরু করে ওকে পরখ করে উপর থেকেই পরক্ষণে এক মুহূর্ত অপেক্ষা না করে ধপাধপ পা ফেলে চলে যায় নিজের ঘরে। কাল থেকে মেঘার খোঁজ 1000 বার নেওয়া হলেও স্বস্তি পায়নি আদ্র। মেলোড্রামা শেষ হতেই সে এগোলো মেঘার দিকে। মেয়েটাকে খেতে দেখে বলল মোলায়েম স্বরে, মেঘ, জ্বর কমেছে? হ্যাঁ ভাইয়া। প্রবলেম আছে আর কোনো? হুম। চোখ মুখ এভাবে ফুলে লাল হয়ে গেছে কি করে? শুধু কি জ্বরে? মেঘা হাত থমকায়। মুখের খাবার চিবিয়ে বলে, তাছাড়া মেডিসিন নিয়েছিস? খেয়ে দেয়ে আমার রুমে আয়। আচ্ছা। আদ্র রুমে গেল। সেই মোতাবেক খেয়ে দেয়ে সোজা ওর রুমে উঠেছে মেঘা। খুব যত্ন নিয়ে ফের শরীরের তাপমাত্রা মেপে পুনরায় ওকে মেডিসিন দিয়েছে আদ্র। মেয়েটার বড্ড খেয়াল রাখে ও। রাখবে নাই বা কেন? দায়িত্ব পেয়েছে যে। কত বড় দায়িত্ব ওর কাঁধে। টেবিলের পাশের চেয়ারটা বসে আছে মেঘা। ওষুধ গিলেছে কোনো রকমে।
বমি আসছে। আদ্র হসপিটাল থেকে ফিরে ফ্রেশ হয়নি এখনো। তার আগে মেয়েটার দেখভাল করতে লেগে পড়েছে। উঠে দাঁড়িয়ে কাবার্ড থেকে কাপড় বের করে বলল, মেডিসিন নিয়েছিস? এ রুমে গিয়ে একটু রেস্ট নে। বেশি মাতামাতি করবি না, বড্ড সেনসিটিভ তুই। একটু কিছু হতে না হতেই অসুখ বাদিয়ে বসে থাকিস। মেঘা মুচকি হাসল, ভেবে বলল, একটা কথা বলি ভাইয়া। জানো, তুমি আমাকে কখনো আমার ভাইয়ার অভাব বুঝতে দাও না। আমার যখন আগে কোনো কিছু হতো, ভাইয়া পুরো পাগল হয়ে যেত আমার জন্য। সব কিছু মাথায় তুলতো, পাগলামো করতো খুব। ছোট ছোট একটু আধটু বিষয়ে খুব যত্ন নিত আমার, ঠিক তোমার মতো করেই। এভাবে কথা শোনাতো। আদ্র হাসলো আলতো করে। ঘরে এসে মেঘার পাশে বসে আদুরে গলায় বলল, আমি কি তোর ভাইয়া নই? ভাই তো, তবে আপন কেউ তো নও। পর মানুষ এতটা আপনের মতো হতে পারে, তা আমি এ বাড়িতে না আসলে বুঝতেই পারতাম না কখনো। আমি তো কখনো একটা পরিবার পাইনি, মা বাবাকেও পাইনি, শেষে ভাইয়াকে পেয়েও কাছে পাইনি অনেক সময়। একলা ঝেড়ে উঠেছি, পরিবারের সঙ্গ মেলেনি। একটা পরিবার কেমন হয় দেখতাম শুধু, জানতাম অনেকে মিলে একটা পরিবার গঠিত হয়, কিন্তু সেই পরিবারের স্বাদ অনুভব করিনি সেভাবে। অবশ্য দাদুমণি আমাকে এসবের শূন্যতা কখনো অনুভব করতে দেননি। আর গত 5 বছর ধরে তোমরা কেউ আমাকে এসবের শূন্যতা অনুভব করাওনি। দাদুমণি, ভাইয়া, আম্মু, আব্বু, কারোর শূন্যতাই সেভাবে বুঝিনি তোমাদের কাছ থেকে। তবে আজকাল একটা বিষয় বড্ড অনুভব করি জানো। মনে হয় যখন তোমাদের ছেড়ে চলে যাব, তখন তোমাদের শূন্যতাটা খুব পোড়াবে আমায়। খুব মিস করব তোমাদের। আমি তো তোমাদের কেউই নই, তবুও অনেক ভালোবাসা দিয়েছ আমায়। চলে যাওয়ার পর তোমাদের এই ভালোবাসাগুলো খুব মিস করব। মেয়েটার গলা ধরে আসে, চোখের কিনারে উকি দেয় নোনতা জলকণা, চিকচিক করে আখি দ্বয়ের কার্নিশ। লম্বা শ্বাস টেনে মুখে ভরা হাসি ফুটিয়ে সামলায় নিজেকে। আদ্র স্থির চোখে চেয়ে খানিকক্ষণ স্থবির হয়ে মেয়েটাকে পরখ করে বলল শুকনো কণ্ঠে, তুই আমাদের কেউ নস? এটা কে বলল? তুই তো আমাদের অনেক কিছু। আমার মেঘ বুড়ি তুই। ভরা মুখে ভাইয়া ডাকিস তো আমায়, তাহলে আমি তোর পর হলাম কি করে? পর ভাবিস আমায়? আমাদের? মেঘা মাথা ঝাঁকায়। আদ্র বলে, তাহলে এই পৃথিবীতে তোর সবচেয়ে আপন যদি কেউ থেকে থাকে, তাহলে সে আমাদের এই পরিবারেরই নিহিত আছে। তুই বুঝবি না এখন, তবে যখন বুঝবি তখন আর পিছু ফেরার মতো শক্তি থাকবে না। এখন যা, আমিও ভীষণ টায়ার্ড। ফ্রেশ হয়ে ঘুমাবো একটু, তুই গিয়ে রেস্ট কর। মেঘা উঠে দাঁড়ালো। আদ্র আবার থামিয়ে বলল, কাল থেকে কিন্তু ভার্সিটি আছে। বেশ ছুটি কাটানো হয়েছে পরপর। এখন পড়াশোনায় মনোযোগ দে। শরীর সুস্থ করে কাল থেকে যেতে হবে ভার্সিটিতে। মুচকি হাসে মেয়েটা, বেরিয়ে যায় ঘর থেকে। বিকেল গড়িয়েছে, আকাশে মেঘেদের ভিড় জমেছে আজ। সূর্যাস্তের সময় সিঁদুর রাঙা হয়ে উঠেছে দিগন্ত। রোজকার মতো ঠিক সময়টাতে ছাদে উঠেছে মেঘা, সাফা আর সারা। শিশিরে বাতাস বইছে, খানিক ঠান্ডা আবহাওয়া। ছাদে পা রাখা মাত্রই ফুরফুরে বাতাসে গা শিউরে উঠল মেঘার। শরীর খারাপ লাগছে, আবার মাথা ভার হয়ে আসছে। ওড়নাটা ঠিক মতো গায়ে পেঁচিয়ে বাতাস বয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করল। কথা না বলে চুপটি করে একপাশে ইজি চেয়ারটায় বসল শরীর এলিয়ে। সাফার সেই এক ডিউটি, বিকেলের এই সময়টা ছাদে উঠে গাছে পানি দেওয়া। বিয়ের ভেজালে 2 দিন ধরে গাছগুলোর যত্ন নেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি ঠিকমতো। সেও ছাদে উঠে পাইপ তুলে নিজের কাজে লেগে পড়ল। সারা উঠেছে ছোট্ট জাবিরকে সাথে করে। ইভার ছেলে এটা। এই ছেলে যা ছটফটে দুষ্ট, ওকে সামলানো কসরতের। হাঁটতে শিখেছে কি শেখেনি, সবসময় এপাশ ওপাশ ছোটাছুটি করতেই থাকে। স্থির রয় না এক মুহূর্ত। একটা ক্যাডবেরি খুলে ওর হাতে ধরিয়ে দিয়ে ওকে একপাশে বসিয়ে সারা মেঘাকে চুপচাপ আনমনা দেখেও গিয়ে দাঁড়ালো মেঘার সাথে। নরম কণ্ঠে বলল, এভাবে মনমরা হয়ে বসে আছিস যে? মাথাটা ধরেছে আবার?
সারা হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে দেয় মেঘার। ফের গা গরম হয়ে এসেছে, চমকে বলে, তোর তো আবার জ্বর আসছে। আসুক। আসুক মানে? নিজের খেয়াল রাখিস না তুই? এভাবেই বেখালি হয়ে থাকিস সব সময়। একেই দেখেছি শরীরের হাল বেহাল, চোখ মুখ শুকিয়ে গেছে পুরো। একটু খেয়াল রাখতে পারিস না নিজের? কেমন বদলে গেছিস তুই। নিজের খেয়াল নিজে না রাখলে এখানে কে রাখবে তোর খেয়াল? কে তোর যত্ন নেবে? কথাটা সাপার পছন্দ হলো না মোটেও। মুখ বেজার করে খিটখিটে স্বরে বলে উঠল ও, দেখো সারা, মুখে যা আসবে তাই বলবে না। এভাবে কাকে কথা শোনাচ্ছ তুমি? মেঘার কেউ খেয়াল রাখে না মানে? তুমি খুব ভালো করেই জানো এই বাড়িতে সবাই মেঘাকে কতটা ভালোবাসে। সবচেয়ে বেশি আদ্র ভাইয়া মেঘার কতটা খেয়াল রাখে তাও খুব ভালো করেই জানো। মেঘা নিজেই নিজের যতটা কেয়ার করে না, আদ্র ভাইয়া তার থেকেও বেশি টেক কেয়ার করে ওর। কাল তো দেখেইছই ওটুকু সময়ে কতটা ব্যস্ত হয়ে পড়েছিল ভাইয়া। তাহলে এসব বলছো কেন তুমি? সারা যেভাবে বলতে চায়নি সেভাবে বলতে চায়নি, কথার প্রেক্ষিতে বলে ফেলেছে মুখ ফসকে। এখন সাফার কথাগুলোতে মুখ ছোট করলো সে, মিনমিন করলো, আমি তো সেভাবে বলতে চাইনি সাফা। সবাই যত্ন নিলেও নিজের মতো করে কেউ নিতে পারে না। ও যদি নিজেই নিজের খেয়াল না রাখে তাহলে তো শরীর খারাপ করবেই। মেঘা মাথা কাত করে চোখ বুজে বলল ক্ষীণ আওয়াজ তুলে, আহ চুপ করো না তোরা। সারা মাথায় একটু হাত বুলিয়ে দিবি? সারা হাত এগোনোর আগে সাফা ছুটে আসলো, মেঘার মাথায় হাত চেপে বলল, তোমাকে লাগবে না, আমি দিচ্ছি। নেশা মাথায় চড়েছে, সিগারেট না খাওয়া অবধি শান্তি মিলবে না বেপরোয়া ছেলের। উদ্দাম শরীরে পাতলা টি শার্ট জড়িয়ে ধূপধাপ পা ফেলে ছাদে উঠল সে। ব্যান্ডেজ খুলে ফেলেছে হাত মাথা থেকে। ওসব ঝঞ্ঝাট ওর কাছে। দগদগে ক্ষত স্পষ্ট দেখা যাচ্ছে কপালের পাশে, চুল দিয়ে ঠেকেছে কিছুটা। ওর পায়ের শব্দে সাফা আর সারা চকিতে তাকালো। জাবির ও তলায় চকলেটে কাপড় বসিয়েছে। রৌদ্র তাকে দেখা মাত্রই ছলকে ওঠে বাচ্চার হৃদয়। তখনকার সেই উন্মাদ লোকটাকে চিনতে ভুল করল না বাচ্চাটা। এক লাফে উঠে দাঁড়িয়ে ছুটে গিয়ে লুকালো সারার কাছে, মাথা বাড়িয়ে উকি দিল পিটপিট করে। রৌদ্র কপাল কুঁচকায় ওদের সকলকে দেখে, এক পাশে দাঁড়ায়। টুকটুকি আছে বিদায় সিগারেট ধরায় না প্রথমে। চোখ তীক্ষ্ণ করে বাঁকা দৃষ্টিপাত করে চায় ইজি চেয়ারে বসে থাকা রমণীর পানে। রমণী উল্টো দিকে মুখ ফিরিয়ে রেখেছে। রৌদ্রকে দেখেও কথা হয়নি। সারা ঢোক গিলে মিনমিন করলো, কেমন আছো ভাইয়া? বিন্দাস। রৌদ্রের কণ্ঠ শোনা মাত্রই কেঁপে ওঠে রমণীর বক্ষস্থল। একেই শরীর কাঁপছে জ্বরের তোপে, তার উপর লোকটার কণ্ঠস্বর শুনে পুরো চিত্ত কেঁপে উঠল মেয়েটার। শরীর ভার, ব্যথা অনুভূত হচ্ছে। নড়তে গিয়েও পারল না, মাথাসহ পুরো শরীরের যন্ত্রণায়। চক্ষুদ্বয়ও খুলতে পারল না চেষ্টা করেও। ভার পাপড়ি যুগল আলাদা করার শক্তি কুলালো না। কুঁকড়ে গিয়ে শরীর মুড়িয়ে নিল আরও। পিছন দিকে অধিক হেলে গিয়ে জড়সড় হয়ে গুটিয়ে বসল কচ্ছপের ন্যায়। রৌদ্র বলল, সেভাবেই ওকে পরখ করে। এই কুনো ব্যাঙের ছানাটা তোর বোনের, তাই তো? ওয়া, সাপের পেটে ব্যাঙের ছানা, ইন্টারেস্টিং। সাফা অর্থ বুঝে তৎক্ষণাৎ ফিক করে হেসে ফেলে। সারা মুখ নামায়, জাবিরকে টেনে সামনে নেয়। সবে কথা শিখেছে বাচ্চাটা। রৌদ্রকে দূরে রেখেই বলে উঠল, পতানক, ওরে নাগিনের বাচ্চা, তোকে বাঘে পেয়েছি এবার। বলে এগোলো রৌদ্র। বাচ্চাটা কেঁদে দেওয়ার দশা। চেঁচিয়ে উঠল রৌদ্র। ওর কচি কচি হাত দুটো ধরে টেনে নিয়ে এলো নিজের কাছে। বগল ধাবা করে চেপে ধরল দুহাত একসাথ করে। ব্যথা পাবে বিধায় আলতো করেই ধরেছে, তবুও ভয়ে ডরে বাচ্চাটা কেঁদে উঠল রৌদ্রের কাছে যাওয়া মাত্রই। ভ্যাঁ ভ্যাঁ করে কান্না জুড়ল সে। রৌদ্র দাঁত কিরমিরিয়ে বলল, চুপ বেয়াদব, মেরে সোজা করব নয়তো তোকে। ঝাই ধরে কান্না জুড়ল উচ্চস্বরে। সারা আকপাক করে বলে, ভাইয়া ভয় পাবে ও, কাঁদছে, ছেড়ে দাও। ছাড়বো, ওয়েট। বাচ্চাদের পেটাতে কে নেই? খারাপ স্বভাব এটা। আমি আবার ভালো মানুষ, না মেরেই অনেকভাবে কাঁদানো যায় বাচ্চাদের। একটু থামে, ঠোঁট বাঁকিয়ে বলে, টুকটুকি চকলেট খাবি? চলবে ইনশাল্লাহ।
আমি অসুস্থ থাকায় আজকের পর্বটা একটু ছোট হয়েছে বন্ধুরা, কিছু মনে নেবেন না। আর কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।